হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়ালের এমন জিনিসগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনাকে স্কুল কলেজ কিংবা আমাদের পিতামাতা শেখায় না, কারণ তারা নিজে এই জিনিসগুলো জানে না। আর এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি ধারণা নিতে পারেন যা আমি আপনাকে এই ভিডিওতে শেখাতে যাচ্ছি, তাহলে আপনার বড়লোক হওয়া কিংবা কমফোর্টেবল লাইফ লিড করা খুব সহজ হবে। আর সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই জন্য প্রথমে আপনি আমার এই প্রশ্নের জবাব দিন। মনে করুন 3 বন্ধু রয়েছে, 3 জনের বয়স 20 বছর, আর তারা এই সময়ে তাদের ক্যারিয়ার স্টার্ট করা শুরু করলো এবং 3 জনেরই একটি ভালো কোম্পানিতে চাকরিও হইল। প্রথম বন্ধুর নাম রকি, আর তিনি কম বয়সে একটি বই পড়েছিলেন যার নাম হলো দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন, আর যার মধ্যে একটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটি হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। এর মানে সর্বপ্রথম আপনার নিজেকে পে করতে হবে। যখনই আপনি চাকরির বেতন পাবেন, আপনার শপিংয়ের বিল দেওয়ার আগে বা অন্যজনকে পে করার আগে সেখানকার একটি অংশ আপনার নিজের জন্য রাখা প্রয়োজন, আপনার ফিউচার ইনভেস্টিংয়ের জন্য। আর এই বিষয়টি রকি খুব গুরুত্ব দেয়। আর রকি অনেক আগে থেকে চিন্তাভাবনা করতে থাকে যে এই র্যাট রেস বা জব থেকে কখন মুক্তি পাবে এবং জলদি যেন সে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারে। আর সেজন্য রকি একটি ইন্ডেক্স ফান্ডে এসআইপি অ্যাড করে। রকি স্মার্টলিভাবে চিন্তা করে ইন্ডেক্স ফান্ড কেন বেছে নিয়েছে সেটা আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং সামনের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব। আর এই এসআইপির মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। আর রকির এসআইপি এর মাধ্যমে প্রতি মাসের স্যালারি থেকে 20,000 টাকা অ্যাড হতো। আর এই 20,000 টাকা তার বেতনের সবচেয়ে বড় অংশ ছিল এবং শুরুর দিকে এই কাজটি অনেক কষ্টসাধ্য ছিল, কারণ অলমোস্ট তার পুরো বেতনের কাছাকাছি তার ওই এসআইপি চলে যেত, কিন্তু তার মনে বারবার ওই পে ইয়োরসেলফ ফার্স্ট কনসেপ্ট আসতো। আর তিনি জানতেন যে হঠাৎ করে তার যদি কোনো প্রবলেম চলে আসে বা জরুরিভাবে কোনো প্রকার টাকার প্রয়োজন হয়, তখন তিনি এসআইপিকে যে কোনো সময় বন্ধ করতে পারে কোনো প্রকার লস ছাড়াই। আর এই পদ্ধতিটি ইএমআই পদ্ধতিটির মতো না যে আপনাকে এখানে টাকা দিতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো কন্ডিশন ছিল না। আর সেই সাথে তিনি তার চাকরিকে গুরুত্ব দিয়েছিল। আর যখন তার বেতন বৃদ্ধি পায় তখন তিনি এক্সট্রা টাকা দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করা শুরু করে এবং তিনি কখনোই তার এই এসআইপিকে স্টপ করে নাই। আর এই জিনিসটি ডিসিপ্লিনের মাধ্যমে পুরো 20সে করতে থাকে, মানে তার 20 বছর বয়স থেকে শুরু করে 29 বছর পর্যন্ত করতে থাকে। আর প্রতি বছরে তিনি 2,40,000 টাকা জমা করে, আর 10 বছরে তিনি 24 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে। আর দ্বিতীয় বন্ধুর নাম হলো মন্টি, আর তিনি তার 20সে পুরো স্যালারি এনজয় করতে থাকে। ফাইনালি যখন তার বয়স 30 বছর হয় এবং তার একটি সন্তান ঘরে আসে, তখন তিনি চিন্তা করে তার জন্য তাকে ইনভেস্টমেন্ট করা দরকার। আর সেজন্য তিনি তার 30 বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করলো। আর তিনি এখন জানতেন যে তিনি অনেক লেট করে ইনভেস্টমেন্ট করা শুরু করতে যাচ্ছেন, তাই তিনি রকির ডাবলের চেয়ে বেশি ইনভেস্টমেন্ট করা শুরু করলো এবং সেটা ডাবল টাইমের জন্য। এর মানে বছরে রকির 2,40,000 টাকার জায়গায় মন্টি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করলো এবং সেটা 50 বছর বয়স পর্যন্ত, এর মানে 20 বছরের জন্য। আর যেটা টোটাল ইনভেস্টমেন্ট হবে 1 কোটি টাকা। আর তৃতীয় বন্ধুর নাম সানি, তিনি তার 20সে পুরো স্যালারি এনজয় করছিল এবং তিনি এমন পাবলিক ছিল যে পুরো স্যালারি তো এনজয় করতোই, তার সাথে তিনি আরও খরচ বৃদ্ধি করা শুরু করেছিল। তার কারণে তিনি লোন নিয়ে এবং ক্রেডিট কার্ড থেকে খরচ করতো। এজন্য তিনি তার 30সে এসেও ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারে নাই এবং তিনি কোনো সেভিংসও করতে পারে নাই। এবং ফাইনালি তার মনে হলো তাকে ইনভেস্টমেন্ট করা দরকার এবং রিটায়ারমেন্টের জন্য চিন্তা করা দরকার। আর এজন্যই তিনি 40 বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করলো। এজন্য সানি মন্টির থেকে 4 গুণ বেশি টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করলো এবং সামনের 10 বছর পর্যন্ত। এর মানে বছরে মন্টির 5 লাখ টাকার জায়গায় সানি 20 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করলো। আর এখানে 10 বছরে ইনভেস্টমেন্ট হয় 2 কোটি টাকা। আর এই 3জন বন্ধু ইন্ডেক্স ফান্ডেই ইনভেস্ট করে, তাই তারা প্রতি বছরে 15% রিটার্ন পায় কম্পাউন্ডিংয়ের মাধ্যমে। আর 50 বছর বয়সে তারা সবাই একজনের বার্থডে পার্টিতে আসে। আর এখানে কি আপনি ধারণা করতে পারেন যে তাদের 50 বছর বয়সে কে কত টাকার মালিক হবে? এর মানে কার কাছে খুব বেশি ওয়েলথ থাকবে। আসুন তাহলে এবার তাদের হিসেব নিকেশগুলো দেখে আসি। প্রথমে সানি, যিনি সবার পরে শুরু করেছিল। সানি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছিল, তাই 10 বছরে তার টোটাল ওয়েলথ হচ্ছে 5,37 লক্ষ টাকা। এবং মন্টির ইনভেস্টমেন্ট 1 কোটি টাকা ছিল, তাই তার টোটাল ওয়েলথ হচ্ছে 6,77 লক্ষ টাকা। কিন্তু যিনি সবচেয়ে কম ইনভেস্ট করেছিল এবং সবচেয়ে কম সময়ের জন্য, আচ্ছা আপনি ধারণা করতে পারেন যে রকির কত ওয়েলথ হতে পারে? 50 বছর বয়সে রকির ওয়েলথ হবে 10,55 লক্ষ টাকা। আর আপনি শুধুমাত্র কল্পনা করুন যদি রকি 30 বছর বয়সে এসেও ইনভেস্টমেন্ট করতে থাকতো, তাহলে তার কত ওয়েলথ হতো। আর রকি এখানে কিছু স্মার্ট কাজ করে। 30 বছর বয়সে এসে সে তার চাকরি ছেড়ে দেয়, মানে ওই র্যাট রেস থেকে পুরোপুরিভাবে মুক্তি পায় এবং ইন্ডেক্স ফান্ড থেকে সে যতগুলো টাকা পায় সেগুলো দিয়ে স্টকে ইনভেস্ট করা শুরু করে, কারণ এতদিনে তার ইনভেস্ট মাইন্ডসেট অনেক উন্নত হয়েছিল।
তাই তিনি 15%-এর জায়গায় 18% ওয়েলথ জেনারেট করতে পেরেছিলেন প্রতি বছর। তাই তার অ্যাকচুয়াল ওয়েলথ হচ্ছে 18 কোটি টাকা। আর তিনি এই ছোট্ট অ্যামাউন্ট ইনভেস্ট করার মাধ্যমে এতগুলো ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছেন এবং প্রতি বছর তার পোর্টফোলিও থেকে 1.5% ডিভিডেন্স পায়, যা প্রায় 27 লক্ষ টাকা হয়। এবং প্রতি বছর রকির এই টাকাগুলো মাসিক খরচ করার জন্য যথেষ্ট। আর বাকি দুইজনকে তাদের ওয়েলথের একটি অংশ প্রতি মাসে উইথড্র করতে হয় এবং যার জন্য তাদের পোর্টফোলিও ডাউন হতে থাকে। কিন্তু অপরদিকে রকির ইনভেস্ট করা অ্যামাউন্টগুলো উইথড্র করার প্রয়োজন পড়ে না, তাই তার পোর্টফোলিও খুব বেশি স্পিডে বাড়তে থাকে। আর এই সিম্পল উদাহরণ থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারি। যেমন মানুষজন সচরাচর বলে থাকে, ইউ নেভার টু লেট টু স্টার্ট, ইউ অনলি লিভ ওয়ান্স। তোমার যেভাবে মন চায় সেভাবে জীবনযাপন করো। মানলাম এই কথাটি সত্যি, কিন্তু আরেকটি সত্যি হচ্ছে, আর যাকে মানুষ প্রায় ইগনোর করে, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক আনটিল ইউ ডাই। এর মানে আপনি কি সর্বদা শুধু কাজই করবেন? ইনকাম শুধুমাত্র আপনি যখন ইয়ং থাকবেন তখনই করতে পারবেন, কিন্তু খরচ আপনার শেষ জীবন পর্যন্ত হতে থাকবে। আমি এখানে বলতে চাচ্ছি না যে আপনি খরচ করা বাদ দিয়ে দিন। আমি বলতে যাচ্ছি আপনার ওই 20 বছর বয়সে এমন কিছু ধামাকা করুন যা আপনার সারা জীবনের জন্য আপনাকে সহযোগিতা করবে। ইনভেস্টিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কম্পাউন্ডিং, আর কম্পাউন্ডিংয়ের ইম্পর্টেন্ট জিনিস হলো টাইম। আর তাই আপনাকে সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করা দরকার। আপনার বয়স যদি 20 বছর হয় আর আপনি যদি এমন মানুষকে দেখেন যার বয়স 50 বছর এবং তার কাছে অনেক টাকা পয়সাও রয়েছে, এর মানে এই না যে 50 বছরের লোকটি আপনার থেকে অনেক ধনী। আর আমি মনে করি এটি একটি ভুল কম্প্যারিজন। এর মানে আপনি কখনোই লাইফের চ্যাপ্টার 1-এর সাথে চ্যাপ্টার 10-এর তুলনা করতে পারবেন না। মানে আপনার এখনও অনেক সময় রয়েছে আপনার লাইফের চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পরিবর্তন করার জন্য। আর যখনই আপনি লাইফের 10 চ্যাপ্টারে পৌঁছাবেন, এমনও হতে পারে যে আপনি ওই 50 বছর মানুষটির থেকে 3 গুণ বেশি অর্থ ইনকাম করতে পেরেছেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যখন এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে যাবেন, আপনি তখন অনেক মানুষদের চেয়ে দ্রুত এগিয়ে যাবেন। কারণ আপনার টাকা পয়সার সাথে আপনার নলেজও অনেক গ্রো করবে, আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং আপনার মেন্টালিটি অন্যদের তুলনায় ভালো হবে। আপনি আপনার কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে এই বিষয়গুলো স্কুল কলেজে কিংবা বাবা মা শেখায় না। আর এই কম্পাউন্ডিংয়ের বিস্তারিত জানার জন্য আপনি আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমরা এই ভিডিওটির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি যখন আপনার 20 বছর বয়সে ইনভেস্ট করা শুরু করবেন, তখন শুরুর দিকে আপনার পোর্টফোলিও আপনাকে কতটা রিটার্ন দিচ্ছে সেটার দিকে চিন্তা করার কোনো দরকার নেই। আপনার লার্নিংয়ের গ্রাফ কতটা দ্রুত উপরে যাচ্ছে সেটা চিন্তা করার দরকার। কারণ এই 20 বছর বয়সে আপনি যত তাড়াতাড়ি নতুন নতুন জিনিসগুলো শিখতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার 30 কিংবা 40 বছর বয়সে কোনো কিছু শিখতে পারবেন না। এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটি টাইমলেস অ্যাডভাইস দিতে চাচ্ছি, আর সেটি হলো, ফিউচারে যখন আপনি দেখবেন আপনার একদিনে যতগুলো টাকা ফ্লাকচুয়েট হয়, ঠিক ততগুলো টাকা আপনি ইনভেস্টিংয়ের শুরুর দিক 1 বছরে ইনভেস্ট করতেন। আর এখানে এগুলো সম্ভব হয় পুরোটা কম্পাউন্ডিংয়ের মাধ্যমে, আর এটি পুরোপুরি ন্যাচারালি হয়। আর এই ধারণাগুলো মানুষের মাথায় থাকে না বা এইভাবে কখনো চিন্তা করে নাই। আর এই জন্য আমি সর্বদা বলে থাকি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে আপনাকে প্রথমে মেন্টালি ইন্ডিপেন্ডেন্স হওয়া জরুরি, তবেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিও থেকে আপনি কিছু হলেও শিখতে পেরেছেন। আর যদি ভালো কিছু শিখতে পারেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।